তো ফিজিক্যাল কেমিস্ট্রির আমরা যে চ্যাপ্টারটা শুরু করছিলাম দ্রবণের বিক্রিয়া সমূহ, এটার মধ্যে যে কয়টা কঠিন কোশ্চিন ছিল, মানে যে কয়টা হুম। কোশ্চিন আপনাকে মানে ঝামেলায় ফেলবে, এই কোশ্চিনগুলো এই কোশ্চিনগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। ঝামেলায় ফেলবে যে কোশ্চিনগুলো সেগুলো এখন হচ্ছে, যে কোশ্চেনগুলো আমাদের সামনে আছে সেগুলো অনেকটা ইজি কোশ্চেন। সো আমরা এখন খুব দ্রুত যাব এবং এটা আহ, আশা করছি আর একটা ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে এবং সেটা রেকর্ড চলে যাবে। আজকের আলোচনার পরে যে অংশটুকু রইবে সেই অংশটুকু রেকর্ডে আপনি পেয়ে যাবেন। মানে আজকেই কভার করে ফেলবো। তো এখন হচ্ছে যে এইটার জন্য যে যতটুকু কোশ্চেন আমরা অলরেডি পড়েছি আর যতটুকু কোশ্চেন আপনার এখনো পড়া হয় নাই, এই দুটা জিনিস খুব দ্রুত কভার করে ফেলবেন। এবং এটা উইদিন 24 আওয়ার্স, মানে ফুল রিভিশন, যা পড়তে বলেছি সেটুকু, যেটুকু পড়ালাম সেটুকু। এর বাইরে যদি কোনো কোশ্চেন পড়ার প্রয়োজন হয়, এটা হচ্ছে আমাদের টিচারদের যারা আমাদের সাথে সংযুক্ত আছে বিভিন্ন কলেজের, ওদের কাছ থেকে একটা সাজেশন আসবে। সেই সাজেশনটা আসা পর্যন্ত আমরা ওয়েট করব। যদি আমাদের কোনো অ্যাড করা লাগে আমরা অ্যাড করব, বাট যেটুকু আমরা পড়লাম এটুকুর কোনো কিছু বাদ যাবে না। শর্ট তো কোশ্চেনের কোনো এইটা কিছু। কি স্যার মানে শর্ট কোশ্চেন? ও আচ্ছা, ভালো কথা। শর্ট কোশ্চেনের একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম। হুম। ওইটা হচ্ছে আমার ডে 3-তে যেই যে শর্ট কোশ্চেনের অ্যান্সার গুলো দেয়া ছিল, হুম। ওগুলা তো স্যার একটু বড় বড়। তো ওইগুলা কি মানে ছোট মানে করবেন? 1 মার্কের অন্তত না? না, মানে ওইগুলা তো 1 মার্কের না, তো ওগুলা কি যেভাবে আছে ওখানে ওইভাবেই পড়বো? ওখানে অনেক বেশি ইনফরমেশন দেওয়া হচ্ছে এই কারণে যাতে করে আপনার কনসেপশনটা ক্লিয়ার হয়। ওখান থেকে আপনি 1 মার্কের জন্য কোশ্চেনগুলো আসলে 1 মার্কের মতো করে সাজিয়ে লিখবেন। কিছু কিছু কোশ্চেন অন্য কোশ্চেনের সাথে লিঙ্কড করে দিতে পারে, সেই জন্য একটু বড় করে দেওয়া হয়েছে যাতে করে আপনারা হতাশ না হন যে 1 মার্কের পড়ে আসছি, 1 লাইন লিখবো, 1.5 লাইন লিখবো, 2 লাইন লিখবো। মানে ইনফরমেশনটা বেশি মাথায় থাকবে, বাট লেখার ক্ষেত্রে আপনি চিন্তা করে লিখবেন যে আমার মার্কস কত, সেই অনুযায়ী লিখবো। ক্লিয়ার? আচ্ছা স্যার, এইটা থেকে তো কয়েকটা কোশ্চেন একটু শর্ট করে দিতে চাইছিলেন। এখন এখানে তো অনেকগুলো কোশ্চেন, ব্রড তো কোশ্চিনের সবই কি শর্ট শর্ট করবো? কোশ্চিনের ভিতরে যেগুলো বেসিক, আপনি জাস্ট ওগুলো পড়ে নিলে না, হবে ওগুলো। বেসিক শর্ট কোশ্চেন না, ব্রড কোশ্চেন যেগুলো আছে ও আচ্ছা, ওগুলা কি ব্রড কোশ্চিনের মানে? ভিতরে শর্ট করতে বলেছিলাম, মানে হচ্ছে যে কটা আমি পড়ালাম আপনাকে, যে কটার ভিডিও আপনার পেজে আছে, শুধু এই কটাই পড়বেন, অন্য কোশ্চেন গুলো পড়ার হ্যাঁ। দরকার নাই আপাতত। ক্লিয়ার? আচ্ছা। অন্য কোশ্চেন যদি আমাদের এখান থেকে পড়া লাগে, এই কোশ্চেনের ভিতরেই পড়া লাগবে, কিন্তু সেটা কোনটা অ্যাডিশনাল পড়তে হবে কিনা সেটা আমরা বুঝতে পারবো কিছুদিন পরে। সাজেশনটা চলে আসুক, কমপ্লিট সাজেশনটা আসুক আগে, হ্যাঁ। এখন হচ্ছে আমরা আচ্ছা ঠিক কোর্সটা কভার করে যাব। এখন হচ্ছে এই আছে। মুহূর্তে আমাদের যে কোশ্চিনটা পড়তে হবে, এই মুহূর্তে আমাদের যে কোশ্চিনটা পড়তে হবে সেটি হচ্ছে, একটা কোশ্চিন ছিল যে সক্রিয় নিয়ন্ত্রিত বিক্রিয়া কি, এরূপ বিক্রিয়ার সাম্যাঙ্কের রাশিমালা প্রতিপন্ন করো। তো এইটা নোটটা আপলোড হ্যাঁ। হয় না, এটা ক্লাস শেষে আশা করছি আপলোড করে দিবে, বা এতক্ষণ হয়তো কাজ করতেছে, হয়তো হয়ে যাবে। আমি চেয়েছিলাম যে এতক্ষণ হয়ে যাবে, বাট হয় নাই, হয়তো প্রবলেম ফেস করতেছে। আজকে রাতে পেয়ে যাবেন, এবং রাতে পেয়ে গেলে আগামী 24 ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলবেন, মানে এই চ্যাপ্টারটা যেন পুরোটা কমপ্লিট হয়ে যায় যা পড়ালাম। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে সক্রিয় নিয়ন্ত্রিত, কোশ্চেনটা লিখে রাখতে পারেন, সক্রিয় নিয়ন্ত্রিত বিক্রিয়া কি, এটা নোটেও পাবেন। এরূপ হ্যাঁ, বিক্রিয়ার আছে আমার সাম্যাঙ্কের কাছে লেখা। রাশিমালা প্রতিপন্ন করো। এই কোশ্চেনটা হ্যাঁ। 6, 7, 10 এবং 17 এবং 14 হুম। অনেকবার আসছে। 6 সালে আসছে, 7 সালে আসছে, পরপর দুইবার রিপিট হয়েছে। মানে একটা খাতারনাক কোশ্চিন, হুম। কারণ পরপর দুইবার দিছে। তারপরে হচ্ছে আপনার 10 সালে আসছে, 17-তে আসছে, 14-তে আসছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এবং খুব হুম। সহজ। জাস্ট আপনি যা যেভাবে বলবো এটা জাস্ট মনে রাখার চেষ্টা করবেন, দুই একবার শুনবেন, দেন আপনি পড়ে ফেলবেন, তাহলে এটা মাথায় গেঁথে যাবে। আর রিভিশনের যে প্রসিডিউর আমি বলেছি, এটা কোনোভাবেই যেন ব্যতিক্রম না ঘটে। রিভিশনের প্রসিডিউর যেভাবে বলেছি সেটা মেনটেন করতে হবে। তার মানে আপনার একটা ক্লাস খাতা থাকবে, একটা রিভিশন খাতা থাকবে। রিভিশন খাতা স্ট্রিক্টলি মেনটেন করতে আচ্ছা হবে উইথ ডেট, কোন দিন কোনটা রিভিশন দিচ্ছেন লিখে থাকতে হবে। এই নিউ ঠিক রুলটা আছে। ফলো করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, ওইটা করছি। তাহলে সক্রিয় নিয়ন্ত্রিত বিক্রিয়া কি, এবং হচ্ছে এরূপ বিক্রিয়ার সাম্যাঙ্কের রাশিমালা। সাম্যাঙ্ক মানে কি? ইকুইলিব্রিয়াম। সাম্যাঙ্ক মানে ইংলিশে আমরা বলি ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, একটা এক্সাম্পল দেখে আগে কোশ্চেনটা বুঝে নিই, তারপর আমরা পড়বো, হ্যাঁ। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, ধরেন হ্যাঁ। এ একটা কম্পাউন্ড রিয়াক্ট্যান্ট বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে বি তৈরি করতেছে। বি কি তৈরি করতেছে, যখন
এই এই সামনের দিকে যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে আমরা কি বলি? এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড, FORWARD, ফরওয়ার্ড রিয়াকশন। হুম, আর এই পিছনের যে বিক্রিয়াটা, যেটা বি থেকে এ তৈরি হচ্ছে, একে আমরা কি বলি? ব্যাকওয়ার্ড রিয়াকশন, ব্যাকওয়ার্ড ডিরেকশন। বা অগ্রবর্তী বিক্রিয়া আর পশ্চাৎগামী বিক্রিয়া বাংলা যদি বলো। তো ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন যেটা, এই দুটো রিয়াকশনের রেট যদি ইকুয়াল হয়, ধরেন এ আর দিয়ে আমরা বুঝালাম যে ফরওয়ার্ড রিয়াকশনের রেট AR। আচ্ছা, ছোট করে লেখেন তাহলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। ইকুয়াল টু যদি BR হয়, মানে এ থেকে বি যাচ্ছে যে রেটে, বি থেকে এ হচ্ছে সেম রেটে। হ্যাঁ, ফরওয়ার্ড রিয়াকশন, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন যদি হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলি যে বিক্রিয়াটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, মানে সাম্যাঙ্ক অবস্থায় আছে। বুঝে গেছে এটুকু? হ্যাঁ, ঠিক। ওকে, এই বেসিকটা দরকার ছিল এখানে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। তো এখন যদি ধরি একটা বিক্রিয়া, ধরেন A+B, একটা বিক্রিয়া A+B, এই বিক্রিয়াটা কিভাবে সংগঠিত হচ্ছে? একটা যাচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, একটা যাচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনে। মানে A+B ব্যাকওয়ার্ড থেকে, ডিরেকশন। হ্যাঁ, A+B বিক্রিয়া করে কি তৈরি করছে? AB তৈরি করতেছে। এবি যখন তৈরি হচ্ছে, এবি এবি মানে হচ্ছে কি একটা প্রোডাক্ট। ধরেন একটা এখানে এবির সাথে আরো কিছু উৎপাদ রয়েছে, মানে বাই প্রোডাক্ট রয়েছে। সেই বাই প্রোডাক্ট গুলো থেকে একটা পিওর প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে প্রোডাক্ট লিখে রাখি। বাই প্রোডাক্ট থেকে কি তৈরি হচ্ছে? প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সাম্যাঙ্ক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, একে আমরা কি দ্বারা ডিনোট করি? কে দ্বারা ডিনোট করি। একটা বিক্রিয়ার ক্ষেত্রে কে, আর একটা বিক্রিয়ার ক্ষেত্রে K1, কে ইকুয়াল টু K1 + K2, তাই তো? তা আমরা যদি ওভারঅল আমরা যদি একে কে চিন্তা করি, তাহলে কে ইকুয়াল টু সাম্যাঙ্ক ধ্রুবক, কে ইকুয়াল টু হবে হচ্ছে আপনার প্রোডাক্ট কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, দ্যাট ইজ AB, ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্ট এখানে A, তাহলে কনস্ট্যান্ট থার্ড ব্র্যাকেট ভিতরে লিখতে হয়। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আমার B। তাহলে আমরা কি কি বের করলাম? এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বের করলাম? এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করলাম। কি বের করলাম? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, একে আমরা কি দ্বারা ডিনোট করি? কনস্ট্যান্ট। কে দ্বারা ডিনোট করি, ঠিক আছে? কে দ্বারা? তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে না? রেকর্ডিং। ওকে। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে, তাহলে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বের করতে পারি। এখন ধরেন এখানে একটা ফ্যাক্টর আমরা একটু বিবেচনা করব, জাস্ট এই জিনিসটা হাই থট তো একটু, এই জন্য এইভাবে চিন্তা করা হচ্ছে। ডিভি, এই জিনিসটা কি আসলে আমরা পরে আসছি এটার অ্যাপ্লিকেশনটাই। এর চারিদিকে নিকটবর্তী সেলের আয়তন ডিভি, ভিটা কি? ভিটা হচ্ছে ভলিউম, ভিটা হচ্ছে ভলিউম। তাহলে ডিভি মানে কি? চেঞ্জ অফ ভলিউম। ডিভিটা কি? চেঞ্জ অফ ভলিউম। চেঞ্জ অফ ভলিউম, আয়তনের পরিবর্তন বাংলায়। তো হুম। ডিভি হচ্ছে কার ক্ষেত্রে? এ এর ক্ষেত্রে। অনুরূপভাবে অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে এন। তাহলে আমরা আমরা এই যে আপনার এডিভি যেটা, সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে আমরা যদি টোটাল আপনার হচ্ছে এ আর বি এর, এ বি এর আমরা যদি টোটাল কনসেন্ট্রেশনটাকে বের করতে চাই, এ বি এর টোটাল কনসেন্ট্রেশনটাকে বের করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো সেটা আমরা এখন দেখবো। এবি মানে এই যেটা, ঠিক আছে? তাহলে হুম। কনসেন্ট্রেশন অফ এবি যদি আমরা বের করলাম, যে সাম্যাঙ্ক ধ্রুবক কনসেন্ট্রেশন অফ কে এবি, কে এবি ইকুয়াল টু আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম যে কনসেন্ট্রেশন এবি, এবি বি ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, এটা লিখেছিলাম আমরা। কিন্তু এখন আমরা হ্যাঁ, বলতেছি যে কনসেন্ট্রেশন অফ এ বলতে আমরা শুধু এ বুঝবো না, এর চারপাশে যত ভলিউম আছে সবগুলো ভলিউমকে বুঝবো, অর্থাৎ এর টোটাল আয়তনটাকে বুঝবো। যেমন ধরেন একটা উদাহরণ নেন এরকম করে, আপনি যখন পানি চিন্তা করতেছেন, ধরেন 1 মোল পানি, তো 1 মোল পানি যখন থাকতেছে একটা একটা পাত্রের ভিতরে, তার চারপাশে তো আরো পানি আছে।
ধরেন এটা হুম, একটা পাত্র, একটা ইমাজিন করি আমরা জাস্ট বোঝার জন্য। এটা একটা পাত্রের মধ্যে কি আছে? পানি আছে। আপনি যখন হুম, এই পানির ভিতরে, এর মধ্যে কি আছে? পানি, H2O আছে। এই পাত্রের ভিতরের কোনো একটা পানির অণুকে চিন্তা করতেছেন। এখানে ধরেন কতগুলো পানি আছে, এক মোলে কতগুলো অণু থাকে, টোটাল নাম্বার অফ মোল সংখ্যা কত হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা। তো অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ আছে। আপনি যখন একটাকে চিন্তা করছেন, তার মানে কি এই একটার পুরো ভলিউম চিন্তা করতেছেন। তার যে 105 ডিগ্রি অ্যাঙ্গেলে যে আপনার কোণটা হয়, তাই না? এই কোণের পরিমাণ কত হয়? 105 ডিগ্রির মতো মনে হয় হয় 105 ডিগ্রি। তো 105 ডিগ্রি যে কোণটা, এই টোটাল ভলিউমটাকে আপনি চিন্তা করছেন। অনুরূপভাবে যতগুলো অণু আছে সবগুলো অণুরই একটা করে ইন্ডিভিজুয়াল ভলিউম আছে। তো আমরা যদি হ্যাঁ, কনসেন্ট্রেশন অফ AB ইকুয়াল টু, আমরা যদি এরকম লিখি যে কনসেন্ট্রেশন অফ A ইন্টু কনসেন্ট্রেশন অফ B। হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে ডিভি, মানে একটার আয়তন ইন্টু কতগুলো অণু আছে? অ্যাভোগাড্রোর সংখ্যা। তার মানে অ্যাভোগাড্রোর সংখ্যা। এবি এর যদি আমরা টোটাল ভলিউম কাউন্ট করতে চাই, মানে কনসেন্ট্রেশন কে কাউন্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার এ এর ভলিউম ইন্টু বি এর ভলিউম ইন্টু হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, কারণ ওখানে অ্যাভোগাড্রোর পরিমাণ মোল আছে। তাই তো? এক অণুতে হুম, কতগুলো পরমাণু থাকে, কতগুলো অণু থাকে, সেটা আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ডিনোট করি। তাহলে এন দ্বারা আমরা এভাবে লিখতে পারি, তাই তো? কোনো কোনো হুম, বইতে কোনো কোনো বইতে এখানে এভাবে লেখা আছে, যেটা আপনি লিখবেন না। এবং আমাদের এখানেও যদি কোনো নোটে এরকম থাকে, সেটাও আপনি বাদ দিবেন এই জায়গাটা। কোনো কোনো বইতে এবি কনসেন্ট্রেশন ইকুয়াল টু এরকম দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট ইনটু ডিভি দেওয়া আছে। বাট এটা হচ্ছে রং, এটা লিখলে একদম জিরো হয়ে যাবে। কারণ এবি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ হইতে পারে না। এবি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ অ্যান্ড কনসেন্ট্রেশন অফ বি হতে হবে। ক্লিয়ার? এই লাইনটুকু থাকতে পারে, কোথাও থাকলে থাকবে না। আমি আমাদের নোটটা আমি দেখে দিয়েছি অবশ্য। আশা করছি যে ওরা ওটা রিমুভ করে আপলোড করবে, দেখা যাক। আপনাকে বলা থাকলো মানে তাহলে তাহলে লিখবো কি যে এবি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ লিখবেন এ বি ইজ কনসেন্ট্রেশন ইকুয়ালস অফ টু এ কনসেন্ট্রেশন অফ এ ইন্টু ইনটু কনসেন্ট্রেশন অফ কনসেন্ট্রেশন অফ বি বি ইন্টু ডিভি বি ইনটু হচ্ছে ডিভি ইন্টু এন। ইনটু এন। এন হুম, এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। রাইট। আচ্ছা। তাহলে এই পর্যন্ত আমরা হ্যাঁ, বুঝলাম বুঝলাম ব্যাপারটা, যে আমরা হচ্ছে যে এবি এর কনসেন্ট্রেশনকে বের করতে গেলে আমরা কিভাবে বের করব। এখন হুম, ডিভি, ডিভিটা হচ্ছে কি আসলে? আপনার হচ্ছে থিকনেস বা টোটাল টোটাল হ্যাঁ, এরিয়া যেটা। হ্যাঁ, তো ডিভির একটা ফর্মুলা আছে। আমরা ডিভি সমান আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা আমরা এখন শিখবো। মানে মানটা বসাবো, তো সেই জন্য আমরা আচ্ছা, ডিভি ইকুয়াল টু ধরে নিচ্ছি যে ডিভি ইকুয়াল টু, এটা একটা ডিডাকশন, একটা ম্যাথমেটিক্যাল ডিডাকশন, বাট আপনাকে এটা প্রমাণের জন্য মনে রাখতে হবে ডিভি ইকুয়াল টু কি হয়। ডিভি ইকুয়াল টু হচ্ছে 4 পাই আর স্কোয়ার হয়। আচ্ছা। ফোর ফোর পাই পাই আর স্কোয়ার। আর এখন যদি আপনি স্কোয়ার। এবির ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে এখানে এবি দিবেন। যদি এ এর ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে এ দিবেন। ঠিক আছে? তাহলে তাহলে হচ্ছে যে এইটা এইটা হচ্ছে আমরা বুঝলাম, এর হচ্ছে 4 পাই আর স্কোয়ার এবি, মানে এবি এর ক্ষেত্রে। আর ডি আর হচ্ছে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট। তো এ বি এর ক্ষেত্রেই চিন্তা করছি, তাহলে তো এ এক্স্যাক্টলি, বি হবে। এবি হবে। আর ডি আরটাকে ওই ডিফারেন্সিয়েট করলে, ওয়ানকে ডি বাই ডি এক্স, ডি আর বাই ডি ডিভাইড বাই ডি এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, যেটা সেটা, এই জন্য ডি আর আসছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, হুম, এখন এখন হচ্ছে যে এ বি এর যে ভ্যালুটা ছিল, ওইখানে যদি আপনি হুম, কনসেন্ট্রেশন অফ এ এবং কনসেন্ট্রেশন অফ বি তে যদি মান বসায় দেন, মান বসায় দিলে হুম, আপনি হচ্ছে আগের যে ফর্মুলাটা ছিল সেটা আমরা আরেকটু লিখি, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে এটা বুঝতে। এই লাইনটা মনে করেন এটুকুই। এখানে আমরা লিখেছিলাম হুম, যে কনসেন্ট্রেশন অফ এ বি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি ইন্টু ডিভি ইন্টু এন লিখেছিলাম, তাই না? আগের লাইনে। হুম, ঠিক আছে? এখন আমরা কি করব? হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা জানি যে একটা ডিভি এর একটা মান পেয়ে গেছি। ডিভি এর একটা মান পেয়ে গেলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু, ধরেন আমরা ডিভি এর মানটাকে আগে আগে বসাবো। 4 পাই আর স্কোয়ার এবি ডট ডিআর, ডিআর, ঠিক আছে, ডট ডিআর ইন্টু, এখানে এন টু দেন, ইন্টু এন, এই এনটাকে নিয়ে আসলাম, ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। বা আপনি চাইলে পরেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে?
এখন সাম্যাঙ্ক কে এর এবি এর সাম্যাঙ্ক হচ্ছে কনস্ট্যান্ট টার্মিনোলজি গুলো। কনস্ট্যান্ট টার্মিনোলজি এখানে কোনটা কোনটা? এইটুকুর মান হচ্ছে কনস্ট্যান্ট, এটুকু। এন এর মান কনস্ট্যান্ট। এ আর বি এর মান ভেরিয়েবল। কেন? এটা তো রিয়াক্ট্যান্ট। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ তাহলে হ্যাঁ যখন আমরা সাম্যাঙ্ক দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম কে অফ এ বি লিখবো, তখন কি লিখবো? এটা তো একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে এত হুম, ইকুয়াল টু হচ্ছে 4 পাই আর স্কোয়ার অফ এ বি ডট ডিআর ডট এন। এটা হচ্ছে সাম্যাঙ্ক ধ্রুবক। আপনাকে সাম্যাঙ্ক ধ্রুবকটাই বের করতে বলেছে। ক্লিয়ার? মানে এ কনসেন্ট্রেশন অফ এ আর কনসেন্ট্রেশন অফ বিটা এখানে চলে যাবে, মানে চলে যাবে। এটা কেন চলে সাম্যাঙ্ক যাবে? কেন চলে যাবে সেটা আগে বুঝেন। চলে যাবে এই কারণে যে সাম্যাঙ্ক এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, আর রিয়াক্ট্যান্ট সবসময় ভেরিয়েবল। মানে আপনি 10 গ্রাম নিতে পারেন, 5 গ্রাম নিতে পারেন, কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা কি কখনো পরিবর্তন হবে? না পায়ের মান কখনো পরিবর্তন হবে? না এ বি এর যে কনসেন্ট্রেশন এখানে প্রডিউসড হয়েছে রাইট হ্যান্ড সাইডে, সেটিও পরিবর্তন হবে না। সেই জন্য এই পুরা রাশিটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কনস্ট্যান্ট নিব, এটা যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং এই রাইট হ্যান্ড সাইডেও আমরা কনস্ট্যান্ট মানটুকুই নিব, এবং এটাই হচ্ছে সাম্যাঙ্ক ধ্রুবক। ক্লিয়ার? এটুকু বুঝতে খুব কঠিন পেরেছি। লাগলো? ইজি না না, এটা ইজি। অনেক ইজি। জাস্ট একবার আমি যেভাবে বললাম এভাবে একবার একটু দেখে নিবেন। দেখে নিলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নোটটা করার পরে ভিডিওটা রান করাবেন, ভিডিওটা শুনে খালি খাতার দিকে লক্ষ্য করবেন যে কি বলা হচ্ছে, দ্যাটস ইট। তাহলে এটা কভার হয়ে যাবে, একবার পড়লেই হয়ে যাবে। এরপর আরেকটা কোশ্চেন ছিল, সক্রিয় নিয়ন্ত্রিত বিক্রিয়া এবং ব্যাপন নিয়ন্ত্রিত বিক্রিয়ার মধ্যে পার্থক্য। তো এই এটা কোশ্চেনটার অনেক আগেই পড়া পড়েন। আছে। এটা দুইটা থেকে চারটা, ম্যাক্সিমাম চারটা পড়বেন। এখানে নোটে 6টা বা 7টা আমি দিয়ে রাখছি, আপনি যে কোনো চারটা পড়বেন। হ্যাঁ ঠিক আছে? ঠিক চারটা আছে। পড়ে নিলেই হবে। আরটা হচ্ছে অ্যাসিড ক্ষারক প্রভাবন কি এবং এ প্রভাবনের শ্রেণী বিভাগ আলোচনা করো। এই অ্যাসিড ক্ষার প্রভাবন আপনারা অনেকবার পড়েছেন, তাই না? আগের আগের ইয়ারগুলোতে অ্যাসিড ক্ষার প্রভাবন মানে অ্যাসিড ক্ষার ক্যাটালিস্ট, যেটা আর কি, কোন অ্যাসিড বিক্রিয়াটি, আর কোন হ্যাঁ বিক্রিয়ায় কোনটা কোনটা ব্যবহার পড়ছি। করা হয় এবং কি কি প্রভাবক থাকে এগুলো। হ্যাঁ আচ্ছা, এইখানে হুম, এই এই যে নোটটা আপলোড করা হবে, এই নোটে এখানে পয়েন্ট দেওয়া আছে প্রায় হলো 1 2 3 4 5 6, তিনটা তিনটা দুইটা, দুইটার সাথে আবার হচ্ছে আপনার ভাগ ভাগ আছে আর কি। হ্যাঁ, যেমন সাধারণ অ্যাসিড আছে আর হচ্ছে সুনির্দিষ্ট অ্যাসিড ক্ষারক আছে। তো এইগুলোর মধ্যে আবার ডিভিশন মানে আছে। আপনি করবেন কি, যে এই কোশ্চেনটা অনেক বড়। আপনি যেটা করবেন সেটি হচ্ছে যে শ্রেণী বিভাগ করলে তিনটা শ্রেণী বিভাগ পাই আমরা, দুইটা দুইটা শ্রেণী বিভাগ পাই। একটা হচ্ছে সুনির্দিষ্ট অ্যাসিড ক্ষার প্রভাবন, আর একটা হচ্ছে সাধারণ অ্যাসিড ক্ষার প্রভাবন। তো সুনির্দিষ্ট অ্যাসিড ক্ষার প্রভাবন থেকে আপনি তিনটা বা দুইটা নেবেন, আর সাধারণ অ্যাসিড ক্ষার প্রভাবন থেকে দুইটা উদাহরণ নেবেন, মোট চারটা উদাহরণ নেবেন, বা পাঁচটা ম্যাক্সিমাম। তাহলে কি বললাম আমি, প্রভাবনকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে সুনির্দিষ্ট বা ডেফিনিট লিখে রাখি, ডি লিখে রাখলাম। আর আরটা হচ্ছে সাধারণ, আরটা লিখে রাখলাম জি। এই দুটোকে মনে রাখার জন্য সহজ নিয়ম কি, জিডি। বলে না পুলিশের কাছে জিডি করতে হবে, হুম, ওই জিডি মনে রাখবেন। জি দিয়ে কি জেনারেল, আর ডি দিয়ে কি ডেফিনিট, মানে হচ্ছে নির্দিষ্ট। যে, তাহলে হ্যাঁ, প্রভাবনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কি কি? জিডি। হুম, জিডি মানে কি? জি দিয়ে জেনারেল, আর ডি দিয়ে হচ্ছে ডেফিনিট, মানে নির্দিষ্ট। হ্যাঁ, বাস, এখন এই জি কে আমরা তিন চারটা ভাগে ভাগ করতে পারি, তিন চার রকমের রয়েছে। ডি এর মধ্যে রয়েছে তিন চার হুম, রকম। আপনি করবেন কি, এখান থেকে পড়বেন দুইটা, এখান থেকে পড়বেন দুইটা, চারটা, বা ম্যাক্সিমাম এখান থেকে তিনটা পড়তে পারেন, এখান থেকে দুইটা পড়তে পারেন। যে দুইটা এখানে রিয়াকশন দিয়ে রাখছে তিন চারটা, যে কোনো দুইটা আপনি পড়তে পারেন। রিয়াকশন গুলো খুব সিম্পল, যেমন আমি একটা উদাহরণ হিসেবে আলোচনা করছি। ধরেন আমরা সুনির্দিষ্ট অ্যাসিড ক্ষার প্রভাবন বলবো। সুনির্দিষ্ট অ্যাসিড ক্ষার প্রভাবন যেটা, যে বিক্রিয়ায় হাইড্রোজেন অথবা হাইড্রক্সিল আয়ন কিংবা উভয় আয়ন ঘনমাত্রা নির্ভরশীল, তাদেরকে সুনির্দিষ্ট অ্যাসিড ক্ষার বলবো। তার মানে কি, হয় হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রক্সিল আয়ন, সুনির্দিষ্ট, ফিক্সড, যে কোনো একটার উপরে বা দুটার উপরে নির্ভর হুম, করবে। তো আমরা যদি একটা রিয়াকশন নিই, ধরেন আমরা C12H22O11 নিতে পারি। এটা কিসের সংকেত বলেন তো? এই যেটা, মনে আছে? স্যার দেখিয়েছি। কিসের সংকেত এটা? এটাকে ভাঙলে কি পাওয়া মনে যায়? নাই স্যার। এটা সুক্রোজ, চিনি। চিনিকে ভাঙলে কি পাওয়া যায়? সুক্রোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়। এটা হচ্ছে কি, চিনি। চিনি, যে সুগার খান আপনি।
এই সুগারকে ভাঙলে কি পাই? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাই। গ্লুকোজ কি? C6H12O6। পড়ার সময় এভাবে লিখবেন আর মুখে মুখে বলবেন। আর হচ্ছে ফ্রুক্টোজ C6H12O6, এটাকে বলি আমরা গ্লুকোজ জি, আর এটাকে বলি আমরা ফ্রুক্টোজ এফ। দুটারই সংকেত একই। তো এটাকে যদি আপনি, এই যে পানি আর হাইড্রোজেন আয়ন দিয়েছি, মানে কি? মানে হচ্ছে এই বিক্রিয়াটা অ্যাসিডিক মিডিয়ামে সংঘটিত হচ্ছে, এবং এটাকে বলে অ্যাসিড হাইড্রোলাইসিস। যদি আমরা এটাকে অ্যাসিড হাইড্রোলাইসিস করি, তাহলে এইখান থেকে কি তৈরি হবে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হবে। শেষ। এটা কি সুনির্দিষ্ট? কেন সুনির্দিষ্ট? হুম, বিকজ এখানে হাইড্রোজেন আয়ন ব্যবহার করা হচ্ছে। বুঝে গেছে আমার কথা? জি স্যার। তো এরকম যে বিক্রিয়াগুলোতে একদম নির্দিষ্ট করে হাইড্রোজেন আয়ন অথবা হাইড্রক্সিল আয়ন ব্যবহার করা হবে, সেগুলো সুনির্দিষ্ট। এবার আমরা একটা সাধারণ একটা বিক্রিয়া নিই। সাধারণ বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়াগুলো প্রোটন দানে সক্ষম প্রজাতি, মানে হাইড্রোজেন আয়ন ডোনেট করে। কি করে? হাইড্রোজেন আয়ন ডোনেট করে। চলেন দেখি একটা উদাহরণ নিই, তাহলে পরে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা বলেছি হাইড্রোজেন আয়ন ডোনেট করতে হবে। তা হাইড্রোজেন আয়ন ডোনেট যারা করে তারা কি হয় মনে আছে? তারা অ্যাসিড হয়, তাই না? অ্যাসিড। ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে হবে এবং পড়তে হবে, রেগুলার পড়তে হবে। আপনার পড়ায় পড়ায় কিন্তু প্রচুর গ্যাপ আমি পাচ্ছি। হ্যাঁ, পড়াশোনায় আপনার প্রচুর গ্যাপ আছে। আপনি এখনো পড়া শুরু করেন না, শুধু ক্লাসই করতেছেন আমাদের ধারণা। নলেজ ইটসেলফ করছি ইজ তো নট স্যার, পাওয়ার। হ্যাঁ। হুম। কিন্তু মানে মনে থাকতেছে না। যে মানে যেভাবে বারবার বলেছি, পড়তেছি, যে বারবার প্রসিডিউর পড়তেছি। বলেছি, সেই প্রসিডিউর যদি ফলো না করেন কেমিস্ট্রি মনে থাকবে না, এবং এটা কঠিন হয়ে যাবে দিন দিন। আমি যা বলেছি তাই করতে হবে, একদম এক্স্যাক্টলি তাই করতে হবে। আমি কত বছর আগে পড়েছি, তারপরে কিন্তু আমি এখন অনেক কিছু আমার মনে আছে। সবকিছু মনে নেই, বাট অনেক কিছু মনে আছে। বাট দেখলে আবার এটা ক্লিয়ার হয়ে যায়। মানে একটা কোশ্চেন পড়তে আমার 3 মিনিটের বেশি লাগে না। তো এরকম কেন? কারণ হচ্ছে যে আমি এগুলো রেগুলার প্র্যাকটিসের মধ্যে আছি। আপনারাও এভাবে প্র্যাকটিস করলে কিন্তু এরকম হয়ে যাবে। মানে একটা জিনিস একবার দুইবার দেখলে মনে মনে হয়ে যাবে। এখন দেখেন এই বিক্রিয়াটা যেটা বলছিলাম, সাধারণ অ্যাসিড ক্ষারক মানে বিক্রিয়া যেটা প্রভাবন যেটা, হ্যাঁ, বা নিউট্রালাইজেশন যেটাকে বলি আমরা। তো জেনারেলের ক্ষেত্রে যেটি হয়, সেটি হচ্ছে জেনারেল ওরা যারা হাইড্রোজেন আয়ন দান করবে। এই বিক্রিয়াটার ক্ষেত্রে আপনি একটু যদি লক্ষ্য করেন, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ভাঙতে পারি। জাস্ট একটা রাফ রাফ ক্যালকুলেশন করছি, বিক্রিয়া লিখতেছি না। ধরেন উম, এখানে কি হলো? COCH2, তাই না? ও আচ্ছা, এটা তো CH3 হবে। হ্যাঁ, এখানে এইটা হবে কিটোন, ডাইমিথাইল কিটোন। তো ডাইমিথাইল কিটোন যদি হয়, তাহলে এইটাকে আপনি এইভাবে নেন, আর এটাকে এভাবে নেন, এটাকে এভাবে নেন। এখানে দেখেন যে এই যে কার্বন, এই কার্বনের 3টা হাইড্রোজেন, এই 3টা হাইড্রোজেন কিন্তু সমযোজী বন্ধনে যুক্ত আছে। ঠিক আছে? সমযোজী বন্ধনে যখন যুক্ত আছে, এখন যদি আমরা এটাকে ডাইপোল মোমেন্ট এই যৌগটা চিন্তা করি, তাহলে এই যৌগটার ভিতরে একটা ডাইপোল মোমেন্ট স্ট্যাবলিশড হয়ে আছে। সেটা কি? সেটা দেখি চলেন। এটা কিন্তু বেসিক বোঝার জন্য, হ্যাঁ। এটা কোশ্চিন না, কিন্তু এটা আমরা উত্তর পড়তেছি না, আমরা জাস্ট বেসিক বোঝার চেষ্টা করছি যে ঘটনা কি ঘটে এরকম যৌগগুলোতে। এই যৌগগুলোতে এই অক্সিজেন করে কি, নিজের দিকে ইলেকট্রন টান টান দেয়। টান দিলে ডেল্টা প্লাস, ডেল্টা প্লাসকে স্যাটিসফাই করতে এই কার্বন থেকে এরকম ডট ডট বন্ধনের মাধ্যমে কিছুটা সাপোর্ট দেয়, এই কার্বন থেকে কিছুটা সাপোর্ট দেয়। এটা এই ডেল্টা মাইনাস ডেল্টা প্লাসকে নিউট্রালাইজ করার জন্য, তার মানে ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যায়। কি বুঝালাম? বুঝালাম হচ্ছে যদি কোনো হাইড্রোকার্বন চেইনে হাইলি ইলেকট্রোনেগেটিভ কোনো এলিমেন্ট থাকে, এই হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা বা অ্যাটমটা নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়। টেনে নিয়ে পুরা চেইনে পুরা চেইনে এক ধরনের ডাইপোল মোমেন্ট বা ইলেকট্রিক কারেন্ট তৈরি করে। মাস্টার্সের কেমিস্ট্রি যতটা আপনি দৃষ্টিমান দেখবেন, তার থেকে থিঙ্কিং লেভেলটা অনেক বেশি হতে হবে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য, হাই থট কেমিস্ট্রি। তো যখন এরকম হয়, তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে এই পুরা চেইনে এক ধরনের ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যায়। এই ডাইপোল মোমেন্ট তৈরি হওয়ার কারণে, যেহেতু এই কার্বন থেকে ইলেকট্রন এই কার্বনে যাচ্ছে এবং এই কার্বন থেকে ইলেকট্রন এই অক্সিজেনে যাচ্ছে, সুতরাং এইখানে এক ধরনের ঘটনা ঘটবে। সেই ঘটনাটাকে আমরা বলি যে ডাইপোল মোমেন্ট।
এই ডাইপোল মোমেন্ট যখন তৈরি হচ্ছে তখন এখানে কি হচ্ছে দেখেন, তখন এই যে কার্বন, এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের যে বন্ড, এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের যে বন্ড, এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের যে বন্ড, এই বন্ডিংটা হালকা হয়ে যায়। তাহলে আমরা এটাকে ডট ডট দিয়ে ডিনোট করতে পারি, এই ডট ডট দিয়ে। যখন হালকা হয়ে যায় তখন যে কোনো সময় এই হাইড্রোজেনটা রিলিজ হওয়ার চান্স থাকে। এটুকু বোঝা গেছে কিনা? হ্যাঁ এটুকু কি বুঝতে পারছেন এই জায়গাটুকু? স্যার, এই কোশ্চেন করাই লাগবে? কেন, এটা খুব কঠিন না তো, পড়া লাগবে। এটা এটা বোর্ডে আসছে 2 3 বার 4 বার আসছে। এটা কঠিন মনে হচ্ছে আপনার? খুব খুব আমরা সহজ কিন্তু। আপনি একটু ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, খুব সহজ। এটা হলো যৌগ আমার, তাই না? এটা এটা কি যৌগ বলেন তো? এটা হচ্ছে কিটোন। মাথায় ঢুকতেছে না আর কিছু। কিটোন না? দেখেন আমি সহজ করে লিখতেছি। এবার কি বোঝা যাচ্ছে এটা কিটোন? হ্যাঁ, আগেও তো বুঝে গেছিল। আচ্ছা, এটা তাহলে শুধু তাহলে এখানে কি, সন্ধানে দিই। এখানে ঘটনা কি ঘটতেছে? ঘটনা যেটা ঘটতেছে, এই অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ। তো ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে বন্ডিং ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে। টেনে নিলে এখানে ডেল্টা প্লাস, এই ডেল্টা প্লাসকে হেল্প করার জন্য এই কার্বন থেকে ইলেকট্রন সাপ্লাই আসতেছে, এই কার্বন থেকে ইলেকট্রন সাপ্লাই আসতেছে, ডট ডট মানে সাপ্লাই আসতেছে। তাহলে যখন সাপ্লাই আসতেছে এই কার্বনের পরে ডেল্টা প্লাস হচ্ছে, এই ডেল্টা প্লাসকে কভার করার জন্য এখান থেকে ইলেকট্রন সাপ্লাই আসতেছে, এখান থেকে ইলেকট্রন সাপ্লাই আসতেছে, এখান থেকে ইলেকট্রন সাপ্লাই আসতেছে। যখন সাপ্লাই আসে তখন এই বন্ডটা দুর্বল হয়ে যায়, এই বন্ড দুর্বল হয়ে যায়, এই বন্ড দুর্বল হয়ে যায়, এই বন্ড দুর্বল হয়ে যায়। যার ফলে এই যৌগটা সহজেই একটা হাইড্রোজেনকে রিলিজ করে দিতে পারে। সো এখান থেকে তাহলে একটা হাইড্রোজেন রিলিজ হবে, এটা আপনি ক্লিয়ার হলেন এতক্ষণ ধরে। মানে আমরা যেটা চিন্তা করতেছিলাম যে এখান থেকে মানে হাইড্রোজেন যে রিলিজ হবে সেটা কিভাবে হবে সেই ঘটনাটা আমরা দেখলাম। তাহলে এখানে প্লাস আই, I2 বিক্রিয়া হলে পরে কি হবে, একটা হাইড্রোজেন রিলিজ হবে। তাহলে এখানে ঘটনাটা ঘটবে CH3 CO, আরটা হচ্ছে CH2I। তাহলে এখানে এখানে কি হলো, একটা এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে একটা আই, তাহলে কি হলো, হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়ে গেল। হাইড্রোজেন আয়ন। এখানে পুরো চেইনে কি ঘটনা ঘটেছে? পুরো চেইনে শুধু একটা ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে এই কার্বন থেকে, খুব ভালো করে বোঝেন, এই কার্বন থেকে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন রিলিজ হয়ে গেছে, আর এই পাশে হচ্ছে আয়নের সাথে যুক্ত হয়ে গেছে। রাইট, এই কার্বন থেকে হাইড্রোজেন এই আয়োডাইড কার্বন হয়েছে। থেকে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন আয়ন আকারে চলে গেছে। যেটা হ্যাঁ। আমরা বলেছিলাম যে সাধারণ যেটা অ্যাসিড ক্ষার প্রভাবন, সেখানে যেটা হয় সেটি হচ্ছে একটা হাইড্রোজেন আয়ন ডোনেট করে, একটা হাইড্রোজেন আয়ন রিলিজ হয়, এখানে তাই হয়েছে। সুতরাং এটা সাধারণ অ্যাসিড ক্ষার প্রভাবন। তাহলে দুটো জিনিস শিখলাম আমরা, একটা হচ্ছে জিডি শিখেছি, জিডি। জিডি মানে কি, জেনারেল, আর একটা হচ্ছে ডেফিনিট মানে সুনির্দিষ্ট। এই জেনারেলের মধ্যে শিখলাম হচ্ছে যে চিনি কিভাবে কিভাবে ভাঙে সেটা দেখেছি এখানে অ্যাসিডের উপস্থিতিতে। আর আমরা সাধারণের মধ্যে শিখলাম যে যে হাইড্রোজেন আয়ন দান করবে সেই হচ্ছে সাধারণ বিক্রিয়া। তো হাইড্রোজেন আয়ন দান করলো কে, ডাইমিথাইল কিটোন। সুতরাং এটা একটা সাধারণ বিক্রিয়া। হ্যাঁ। ক্লিয়ার? এটি এটি কি খুব কঠিন? এই গল্পটাকে এটুকুই মনে রাখেন, তাহলে পরে পুরো কোশ্চেন পড়া হয়ে যাবে। না, কঠিন না। কিন্তু এটা শুনতে যত কঠিন মনে হচ্ছে, আপনি যখন যদি না পড়েন আজকে, এটা আপনার কাছে যত সময় যাবে তত কঠিন হয়ে যাবে আবার। আমি বুঝতে পারছি? আজকে আবার ক্লাস থেকে পড়ে নিব না। হ্যাঁ, ক্লাস শেষে এটা ক্লাস শেষ কমপ্লিট হলে। কমপ্লিট করে নেবেন। আচ্ছা, তাহলে এখান থেকে এইটুকু শেষ। এরপরে দেখি আর এখান থেকে কি আছে। আচ্ছা, আরেকটা জিনিস নোট নেন, প্রোটোলাইটিক আর প্রোটোট্রপিক বিক্রিয়ার বলতে কি বুঝো, ডেফিনেশনটা পড়বেন। তো টপিক আর টোটাল, হ্যাঁ যেটা। হ্যাঁ, প্রোটোলাইটিক আর প্রোটোট্রপিক ফল বিক্রিয়া বলতে বলতে। কি বুঝো, ডেফিনেশনটা পড়বেন, নোটে থাকবে এটা। ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন লিখেন, এই কোশ্চেনটাও মানে এটা আমি আলোচনা করব, বাট আপনি মানে বোঝার চেষ্টা করবেন, নোট থেকে একটু কঠিন মনে হলে রেখে দিয়েন, দরকার নাই। আপনি হচ্ছে যখন আমি আলোচনা করে দেবো তখন পড়বেন। কোনটা স্যার? আচ্ছা, এটা থাক, এটা আমি আলোচনা করার পরে পড়েন, না হলে ভয় পাবেন আপনি। ঠিক আছে? একটু কঠিন আছে তো এটা। কোশ্চেনটা বলেন, মানে কোশ্চেনটা কোশ্চেনটা বলেন। কোশ্চেনটা হচ্ছে যে অ্যাসিড ক্ষার প্রভাবন ক্রিয়ার গতীয় সমীকরণ আলোচনা করো। মানে প্রভাবন বিক্রিয়া, গতিবিদ্যা। গতীয় সমীকরণ, হ্যাঁ গতিবিদ্যা। দরকার নাই, আপনি ওটা পড়ার দরকার আমি নেই এটা পড়বো না। যখন এটা আমি পড়বো না স্যার, এটা আমি দেখছি। এটা আচ্ছা অনেক আচ্ছা, কঠিন।
তাহলে এটা বাদ দেন, ওটা পড়ার দরকার নেই। এইটা আরেকটা অনেক কোশ্চেন, কঠিন। আরেকটা কোশ্চেন, সেই কোশ্চেনটা একটু দেখে রাখতে হবে। আচ্ছা, এই কোশ্চেনের দরকার নাই, আমি হচ্ছে আর যখন আলোচনা করব তখন, এখন আপনার দরকার নাই। তাহলে এখান থেকে এই চ্যাপ্টারে আর কিছু আছে কিনা আমি একটু দেখে নিই, দাঁড়ান। আচ্ছা, আরেকটা জিনিস নোট রাখেন, আয়নিক বিক্রিয়া আর মুক্তমূলক বিক্রিয়ার পার্থক্য 4টা পড়বেন, লিখে রাখেন। আয়নিক আর মুক্তমূলক পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ, 4টা ঠিক পড়বেন। আছে, এটা পড়ছি আমি। আচ্ছা, এটা আর পড়া হয়ে আর গেছে হচ্ছে আগে। প্রাইমারি সেকেন্ডারি লবণ প্রভাবের তাৎপর্য লিখো, এটা পড়ে রাখবেন, 4-5 লাইনের উত্তর, এগুলো নোট দিয়ে দেওয়া হবে। আহ, এটা তো ডে 1 এর পড়া ছিল। পড়া ছিল না? তাহলে তো হয়ে গেছে, তাহলে ওখানে পেয়ে গেছেন আপনি। হ্যাঁ, তাহলে ওইটা তো ডে 1 এর হ্যাঁ, পড়া সেকেন্ডারি তাৎপর্য। সেকেন্ডারি লবণ আর এবং হচ্ছে যে প্রাইমারি লবণ যেটা আর না, কি এটা। প্রাইমারি সেকেন্ডারি তাৎপর্য কি? আচ্ছা, যাই হোক, মানে পড়া হয়ে গেলে তো ভালো, আপনি নাহলে আপনি আমি লিখে দেখে নিবো রাখেন, না। পরে মিলাই নিয়েন, মনে প্রাইমারি হচ্ছে। প্রাইমারি ও সেকেন্ডারি লবণের তাৎপর্য। আচ্ছা, এখান ঠিক থেকে আছে। একটা কোশ্চেন আলোচনা করে দেওয়া হবে, এটা হচ্ছে রেকর্ডে পাবেন, এই যে কোশ্চেনটা মনে হয় আলোচনা করা হয়নি, যে সেকেন্ডারি লবণের প্রভাব আলোচনা করা হয়েছিল। সেকেন্ডারি না, লবণ কি এবং এর গাণিতিক সমীকরণ লিখো, এটা আলোচনা করা হয় নাই। হ্যাঁ, এই কোশ্চেনটা না। আমি ভিডিওতে আলোচনা করে দেবো এবং খুব সুন্দরভাবে আলোচনা থাকবে, এটা রেকর্ড করাই আছে অলরেডি। আপনি শুধু এটা একটু একবার দেখে নিন, কোনো কোশ্চেন যদি না বুঝে থাকেন ওইটা, তাহলে সেক্ষেত্রে আমরা পরের ক্লাসে যখন চ্যাপ্টারে যখন যাব আচ্ছা, তখন ওইখানে আলোচনা করে নেব। স্যার, প্রাইমারি লবণ প্রভাবের যেটা, ওই যে মানে এটা তো সেকেন্ডারির গাণিতিক সমীকরণটা, হুম, হুম, আর হুম, হুম। একটা ছিল প্রাইমারির গাণিতিক সমীকরণ, ওইটা কি দেখতে হবে? না, শুধু সেকেন্ডারি প্রাইমারি কাজ, লবণ সেকেন্ডারিটা প্রভাব দেখবেন, শুধু। সেকেন্ডারিটা দেখবেন। আচ্ছা, আর ঠিক আর আছে। পড়বেন হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি লবণের, লবণের হচ্ছে তাৎপর্য, হ্যাঁ, আর ঠিক হচ্ছে আছে। আয়নিক বিক্রিয়া আর মুক্তমূলক বিক্রিয়ার পার্থক্য। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই কটা কোশ্চেন। এর বাইরে এর বাইরে দুই একটা কোশ্চেন আমাদের পড়তে হতে পারে, যেটা আমরা পড়বো হচ্ছে আফটার সাজেশনটা আমাদের আসুক তারপরে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এই চ্যাপ্টারে আমাদের এই যে কটা কোশ্চেন পড়লাম সুন্দর করে নোট করে নেবেন, নিজের খাতায় লিখে নেবেন, এবং হচ্ছে এইগুলো একদম পুরোটা কমপ্লিট করে নেবেন। হাতে সময় পাবেন 24 ঘন্টা। 24 ঘন্টা পরে, দ্যাট ইজ আগামীকালকে রাত্রে, আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ার চেষ্টা করব, এবং সেটি হচ্ছে চ্যাপ্টার 2 থেকে হেটেরোজেনিয়াস ক্যাটালিস্ট, অসমসত্ব প্রভাবন। ঠিক আছে, এই স্যার, চ্যাপ্টারটা কালকের দিনটা থাক, পরশু দিন ক্লাস করি, মানে আমাকে বেশি একটু হয়ে যাচ্ছে। 2 দিন টাইম দেন পুরো রিভিশনটা। হ্যাঁ, আচ্ছা, কারণ ঠিক আছে। একদিনে বেশি হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, পরশুদিন, তাহলে পরশুদিন, পরশুদিন মিস করা যাবে না, পরশুদিন থাকবে। আর তাহলে কালকে না, একটা আমি রেকর্ড মিস ক্লাসে, যে করবো। চ্যাপ্টার 1-এর যে একটা কোশ্চেন পড়তে হবে, ওটা রেকর্ড ক্লাসটা কালকে দিয়ে দিব, ঠিক আছে? আর যেটা আজকে পড়লাম আচ্ছা, সেগুলো ঠিক আছে। নোটগুলো আপনার পেয়ে চলে যাবে। বা আগামী স্যার, কালকে ছুটি থাকছে। আজকে রেকর্ড ক্লাসটা দিয়ে দেন, মানে আমি 2 দিন টাইম নিয়ে মানে সবগুলা রিভাইজ করে হুম, তারপরে হচ্ছে আমরা সোমবার থেকে সেকেন্ড চ্যাপ্টারে যাই। ঠিক আছে, ওকে। তাহলে সোমবার থেকে সেকেন্ড আজকে চ্যাপ্টার শুরু হবে। রেকর্ড যেহেতু হ্যাঁ, রেকর্ড যেহেতু করা আছে, তাহলে আজকে আপলোড করে দেন, হ্যাঁ, আমি ওইটা দেখে নিব না। আচ্ছা। দেখে তারপরে এর পরে পরের যে প্রবলেম চ্যাপ্টারটা, এই থাকলে চ্যাপ্টারটা অনেক ইজি, এবং এটা খুব দ্রুত আমি কোশ্চেনগুলো সিলেকশন করে আপনাকে দিয়ে দিব। এরপরে যেই কোশ্চেনগুলো আলোচনা করা দরকার সেগুলো আলোচনাও করে দেবো, আর বাদ বাকিগুলো অটোমেটিক্যালি, অনেক কোশ্চেন আপনি বেসিকটা আলোচনা করে দিলে বুঝে ফেলতে পারবেন। এবং এই চ্যাপ্টারগুলো এখন খুব দ্রুত যাবে, কারণ এই পরের চ্যাপ্টারগুলো অনেক ইজি। আমি আগে বলেছিলাম যে আমরা সব থেকে কঠিন চ্যাপ্টারটা প্রথমে পড়েছি, কারণ ওখানে অনেক সময় লাগবে, বিরক্ত যেন না আসে সেই জন্য। আচ্ছা, তাহলে এই হলো ঘটনা। আর হচ্ছে 4 ঘন্টা সময় কি আপনার হচ্ছে প্রতিদিন পড়া? স্যার, গতকালকে হয় নাই, বিকজ আমার প্রচুর মাইগ্রেনের প্রবলেম ছিল গতকালকে, ওই জন্য ওটা হয় নাই। তারপরে আগের দিন হয়েছে, তার আগের দিনও হয়েছে, মানে তার আগের দিন বেশি হয়েছে, বাট গতকালকে একদমই হয় নাই। আমি প্রচুর মাইগ্রেনের প্রবলেমে পড়ছি আচ্ছা, ঠিক আছে, সমস্যা ইদানিং। নেই। যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে 4 ঘন্টা সময়টা মেনটেন করতে আপ টু ঈদ। ঈদের পরে আমরা আবার নতুন প্ল্যান সেট করব। ঠিক আছে, নতুন প্ল্যান সেট করবো, এবং ঈদের পরে আচ্ছা, মানে খুব দ্রুত যেতে হবে, মানে আহ, আপনার সময়টাকে গুছিয়ে নিয়ে আসেন। স্যার, আফটার ঈদ কবে থেকে ক্লাস স্টার্ট হবে? এটা জানাবো, আমরা আমরা এখন ডিসিশন নেই নাই, জানাবো। হ্যাঁ, আমরা আপনার ঈদের হয়তো 1 দিন বা 2 দিন পর হতে শুরু হবে আর কি, 2 দিন পর হতে শুরু হবে বা 3 দিন পর মানে হতে শুরু হবে। আমি 9 তারিখ 10 তারিখে পারবো না ক্লাস করতে, মানে আমার আপনি ফিরবেন এই কবে? 2 দিন একটু problem আছে। আমি ফিরবো, আমার ফিরতে লেট হবে, ওখানে হুম, যে আমি ক্লাস তো করতেই পারবো, করতে অনলাইনে করতে ক্লাস পারবেন। যেহেতু, বাট আচ্ছা, তার মানে হ্যাঁ, হচ্ছে 10 তারিখের পরে, নয় তাই তো? দশ, মানে 9 তারিখ আর 10 তারিখ আমার প্রবলেম, মেবি এই 11 2 দিন তারিখের মানে। আগে, 11 তারিখের আগে শুরু হবে না, 11 তারিখের পরে শুরু হবে। ও, চান্স, আচ্ছা, তাহলে সমস্যা নেই।
চান্স আছে 11 তারিখের পরে শুরু হওয়ার আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনার রিপোর্ট থেকে আসছে আমার ওই যে জব প্রিপারেশনের ওখান থেকে আমি একটা রিপোর্ট আসছে, ওইখানে মনে হয় আপনার পারফরমেন্স খুব একটা ভালো না। স্যার আমি ওইটা মানে ক্লাস ওইটা করতে পারিনি, হুম মানে হুম। কন্টিনিউ করতে পারিনি। কারণ হচ্ছে যে ওই জন্য আপনার আমি আপনার পেজে থেকে যে রিপ্লাই গুলো আসার কথা ছিল সেগুলো নাকি আসে নাই। মেসেঞ্জার যিনি লিড করেন উনি জানালো যে কোনো রিপ্লাই আসে না আপনার কাছ থেকে, মানে যেগুলো কন্টেন্ট দেওয়া আছে না ওইখান থেকে শেষ করেননি আপনি হ্যাঁ এখনো। হ্যাঁ, আমি ওইটা শেষ করি নাই স্যার, রাইট, এই জন্য আমি ওখানে যখনই শেষ হবে করতে পারিনি। তখনই মেসেজ দিবেন, হ্যাঁ। আপনি স্লো যাচ্ছেন এটা বলেছে আমাকে। ও কারণ আচ্ছা, ওই যে জিকের ওইটা কি বাদ বাকি গুলো কি আপলোড হয়েছিল? হ্যাঁ, আমি আসলে আর জিকের ওখানে নতুন নতুন দেখিনি। কন্টেন্ট আপলোড হয়েছে, এগুলো দেখে নিন। কোনটা কোনটা আপলোড হয়েছে, যেগুলো আপলোড হয়নি ওকে, ঠিক আছে। ওগুলো পরবর্তীতে আবার আপলোড হবে। যেটুকু আপলোড হচ্ছে ওটুকু কন্টিনিউ করতে থাকেন, আর প্রতিটা জিনিসের সাথে নির্দেশনা দেওয়া থাকে, ডিরেকশন দেওয়া আছে, ওগুলো মেনটেন করেন, ঠিক আছে। মানে ওই প্রথম দিন আমি বলছিলাম না স্যার যে আমি হুম সংবিধানের ওইটুক তো আমি কমপ্লিট করে এক্সাম দিতে গেছি, পরে দেখি যে এখানে আরো কিছু কোশ্চেন আছে যেগুলা হুম হুম। আমার পড়া হয়নি, ওগুলো মানে আসবে যাচ্ছি। ধারাবাহিকভাবে, একবারে সব দেয় না তো, আস্তে আস্তে হ্যাঁ, দেওয়া হচ্ছে আর কি, যাতে না করে আপনি। ধরেন আমাকে ওখানে মাত্র 25টা, মানে সংবিধান অধ্যায়টা থেকে টোয়েন্টি হুম। ফাইভটা এমসিকিউ ওইটার দিছে, ওইটার ওকে ওই ফাইনাল। চ্যাপ্টারের ওইখানে আপনার জেনারেল যেটা জিকের জিকের ওখানে একটা কমপ্লিট পিডিএফ ফাইল আপলোড হবে, ওইখানে সবগুলো তখন পেয়ে যাবেন। এটা মেবি ঈদের আগে আগেই হবে আশা করা যাচ্ছে। ও মানে কাজ না, চলতেছে এই এটা। জন্য আমাদের যে আগের যে ফাইলটা, ওই ফাইলটার উপরে নতুন করে আমি ওই যে আপডেট হচ্ছে। ওইটা এক্সাম দিতে যায়, মানে হুম। যেগুলো ছিল ওই কয়টা তো পারছি, বাদ বাকিগুলো পারিনি। ঠিক আছে, আচ্ছা যেগুলো আছে আচ্ছা, ওগুলো কমপ্লিট করে নিন এবং কমপ্লিট করে বলে দিবেন যে ঠিক এটুকু আছে, সমস্যা এটুকু নেই এটুকু স্যার, এটা কমপ্লিট দিই। হয়েছে এরকম বলে দিবেন। ওকে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওই ওই হোয়াটসঅ্যাপটা কি ঠিক হয়েছে? না, এখনো ঠিক হয়নি, ওই এখনো আপনার ইয়ে হয়ে আছে। যদি ওটা ঠিক না হয় আমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো, আমরা এরকম প্ল্যানিং করেছি। তাহলে আমি জানাবো কোথায়, আপনার ওই এইটাতেই? আমার এখানে দিতে পারেন, মেসেঞ্জারে দিতে পারেন, অথবা টেলিগ্রামে দিতে পারেন। টেলিগ্রামটা আমরা সবাইকে মনে হয় এবার এই কিছুদিনের মধ্যে দিয়ে দিব, কারণ হোয়াটসঅ্যাপ সম্ভবত এটা আর ওপেন হবে না, মানে ওটা আমি সম্ভবত হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে এরকম শুনতেছি আর কি। নাই। ও টেলিগ্রামে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, এটাতে রেজিস্ট্রেশন করে আপনি হচ্ছে যে জয়েন করে নিন। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে তাহলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে। ওকে।